আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আব্দুল মান্নান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবির ব্যক্তিটি কে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো। ছবির ব্যক্তিটি হলো সুলতান মাহমুদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুলতান মাহমুদ। তাহলে সুলতান মাহমুদ সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি তার পরিচয় এবং কেন তিনি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান করেছিলেন কতবার তা আমরা বলতে পারছি। কতবার? 27 বছরে তিনি প্রায় 17 বার ভারতবর্ষ অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছি। 1000 খ্রিস্টাব্দে সীমান্তবর্তী শহর এবং দুর্গ তিনি দখল করেছিলেন। অর্থাৎ 1000 খ্রিস্টাব্দে কি করেছিলেন? সীমান্তবর্তী শহর ও দুর্গ দখল খাইবার পাস সীমান্তে তিনি দুর্গ দখল শহর দখল করেছিলেন। এবং 1001 খ্রিস্টাব্দে আমরা যদি দেখতে পাই তিনি জয়পালের বিরুদ্ধে অভিযান করেছিলেন। তার দ্বিতীয় অভিযান ছিল 1004 খ্রিস্টাব্দে বিরাট রাজার বিরুদ্ধে তিনি অভিযান করেন। চতুর্থ তার অভিযান ছিল 1006 খ্রিস্টাব্দে। কি ছিল সেটা? মুলতান অভিযান। এবং পঞ্চম অভিযান ছিল 1008 খ্রিস্টাব্দে সুখপালের বিরুদ্ধে অভিযান। আনন্দপালের বিরুদ্ধে অভিযান ছিল তার 1009 খ্রিস্টাব্দে, যেটি তার ষষ্ঠ অভিযান। সুলতান মাহমুদ আরো তার যে অভিযানগুলো পরিচালনা করেছিলেন 1009 থেকে 10 খ্রিস্টাব্দে, সেগুলোকে বলা হয় প্রতিরোধমূলক অভিযান। সেটি হলো তার সপ্তম অভিযান। একই সাথে তার দাউদের বিরুদ্ধে তিনি অভিযান করে দাউদকে পরাজিত করেছিলেন 1010 খ্রিস্টাব্দে, সেটি ছিল অষ্টম অভিযান। এবং ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান করেছিলেন তিনি 1014 খ্রিস্টাব্দে, সেটি ছিল তার নবম অভিযান। এবং 1014 খ্রিস্টাব্দে তিনি দশম অভিযান পরিচালনা করেন থানেশ্বর, এবং অভিযান করে তিনি থানেশ্বর বিজয় লাভ করেছিলেন। একাদশতম অভিযান তিনি করেছিলেন 1015 এবং 16 খ্রিস্টাব্দে, সেই অভিযানটি ছিল কাশ্মীর অভিযান। দ্বাদশ অভিযান তার ছিল 1018 খ্রিস্টাব্দে কনৌজ অভিযান। এবং 13তম অভিযান ছিল তার 1019 খ্রিস্টাব্দে চান্দেলা রাজার বিরুদ্ধে, যেতে তিনি জয় পেয়েছিলেন। 14তম অভিযান ছিল তার 1021 থেকে 22 খ্রিস্টাব্দে গোয়ালিয়র অভিযান। এবং 15তম অভিযান ছিল 1022 ও 23 খ্রিস্টাব্দে, সেটা ছিল কালিঞ্জর বিজয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তার সবচেয়ে বড় যে বিজয়টি ছিল সেটা বলা হয় সোমনাথ বিজয়। সেটি তিনি করেছিলেন 1025 এবং 26 খ্রিস্টাব্দে। সর্বশেষ তার যে অভিযানটি ছিল সেটি ছিল 1027 খ্রিস্টাব্দে, জাটদের তিনি দমন করতে সক্ষম হয়েছিলেন। এবং 1030 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এই ছিল এক নজরে সুলতান মাহমুদের অভিযান সমূহ। তাহলে তার প্রথম অভিযান সীমান্ত দুর্গ দখলের ক্ষেত্রে তিনি কেন করেছিলেন? অর্থাৎ প্রথমে তিনি যে কাজটি করতে চেষ্টা করেছিলেন, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভালোভাবে বুঝতে পারছি একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার স্বাধীন এবং সার্বভৌমত্ব ধরে রাখার জন্য মূল যেটি, সেটি হচ্ছে তার সীমান্তকে যদি তিনি সুদৃঢ় করতে না পারেন তাহলে দেখা যাবে তার রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে তার দুর্বলতায় ফুটে ওঠে। যে কারণে তিনি তার সীমান্তবর্তী যে দুর্গগুলো ছিল, যারা তাকে আক্রমণ করতে পারত বলে তিনি ধারণা করেছিলেন, সেগুলোকে সেই দুর্গ তিনি দখল করেছিলেন। সেই জন্য ভারতবর্ষে সুলতান মাহমুদ সর্বপ্রথম 1000 খ্রিস্টাব্দে এক সামরিক অভিযানের মাধ্যমে লামদানা ও পেশোয়ারের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সীমান্ত দুর্গগুলো তিনি অধিকার করে নেন। কেন করলেন? অর্থাৎ তার রাজ্যের নিশ্চয়তা, অর্থাৎ রাজ্য সম্পর্কে তার যাতে কোনো দুশ্চিন্তা করতে না হয়, অর্থাৎ তার সীমান্তবর্তী অঞ্চলে যাতে কেউ আক্রমণ করার জন্য কেউ সাহস করতে না পারে।
দ্বিতীয় অভিযান ছিল তার জয়পালের বিরুদ্ধে অভিযান। 1001 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ পিতৃশত্রু জয়পালের মোকাবেলা করেন। কত খ্রিস্টাব্দে? 1001 খ্রিস্টাব্দে। এবং সবুক্তিগিরের কাছে দুবার পরাজিত হয়েও জয়পাল মুসলিম আক্রমণের বিরোধিতা ও তাদের সাথে সম্পাদিত সন্ধি চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেন। জয়পাল অর্থাৎ সুলতানের পিতার কাছেও দুবার পরাজিত হয়ে তিনি মুসলমানদেরকে আক্রমণ করবেন না বলে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাদের সাথে সন্ধি করেছিলেন, কিন্তু দেখা গেল যে তিনি সেই সন্ধি ভঙ্গ করেছেন। এই কারণে সুলতান মাহমুদ তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। এটি কত খ্রিস্টাব্দে? 1001 খ্রিস্টাব্দে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মনে রাখতে পারি প্রথম অভিযান কত সালে পরিচালিত হয়েছিল? 1000 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় অভিযান হলো 1001 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদের তৃতীয় অভিযান যেটি ছিল সেটি হলো 1004 এবং 5 খ্রিস্টাব্দে। সেটি ভিরার রাজার বিরুদ্ধে অভিযান ছিল। সেটি ছিল ভিরার রাজার বিরুদ্ধে অভিযান, অর্থাৎ সুলতান মাহমুদ ভিরা রাজা বিজয় রায়ের বিরুদ্ধে এক সামরিক অভিযান পরিচালনা করেন। বিজয় রায় মাহমুদকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করলে মাহমুদ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। সুলতান মাহমুদের চতুর্থ অভিযান ছিল মুলতান অভিযান। মুলতানের শাসনকর্তা আবুল ফাত্তাহ দাউদ গজনির সুলতান মাহমুদের সম্প্রসারণবাদকে প্রতিহত করার জন্য জয়পালের পুত্র আনন্দপালের সাথে সক্ষতা স্থাপন করেন। কি করেছিলেন? মুলতানের শাসনকর্তা আবুল ফাত্তাহ দাউদ গজনির সুলতান মাহমুদের সম্প্রসারণ, অর্থাৎ সুলতান মাহমুদ যেভাবে সম্প্রসারিত করতেছিল তার রাজ্যকে, সেই সম্প্রসারণবাদকে প্রতিহত করার জন্য তিনি কি করেন? জয়পালের পুত্র আনন্দপালের সাথে সখ্যতা অথবা বন্ধুত্ব স্থাপন করেন এবং মুলতানের শাসনকর্তা অনৈসলামিক কার্যকলাপ এবং বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতামূলক আচরণে ক্রুদ্ধ হয়ে সুলতান মাহমুদ 1005 এবং 1006 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মধ্য দিয়ে মুলতানের দিকে অগ্রসর হয়। কখন? 1005 এবং 6 খ্রিস্টাব্দে। কোথায় চলতে থাকেন? মুলতানের দিকে অগ্রসর হন। কারামতি নেতা দাউদের প্ররোচনায় আনন্দপাল মাহমুদের গতি রোধ করলে তিনি পরাজিত হয়ে কাশ্মীর উপত্যকা আশ্রয় নেন। কারামতি নেতা দাউদের প্ররোচনায় আনন্দপাল মাহমুদের গতি রোধ করেন। কার প্ররোচনায়? দাউদের প্ররোচনায়। কে করেছিলেন? আনন্দপাল। তাহলে দেখা যায় তিনি পরাজিত হন এবং কাশ্মীর উপত্যকা আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। অতঃপর মাহমুদ দাউদকে সমুচিত শিক্ষা প্রদানের জন্য কি কেন সমুচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়েছিল? যেহেতু তিনি কি করেছেন? আনন্দপালকে প্ররোচিত করেছিলেন সুলতান মাহমুদকে অর্থাৎ আক্রমণ করার জন্য, অর্থাৎ তার এই মুলতান যাওয়ার যে পথ সেখানে গতিরোধ করার জন্য। 7 দিন অবরুদ্ধ থাকার পর দাউদ মাহমুদের কাছে আত্মসমর্পণ করেন, অর্থাৎ মুলতানের রাজা দাউদ মাহমুদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। কতদিন পর? 7 দিন পর। সুলতান মাহমুদের পঞ্চম অভিযান ছিল সুখপালের বিরুদ্ধে অভিযান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রতিটি অভিযানে প্রায় জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। সুলতান মাহমুদ ও মুঘল নেতা ইলাক খানের মতো তুমুল যুদ্ধ চলার সুযোগে সুখপাল 1107 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন। কি ছিল ঘটনাটি? সুলতান মাহমুদ এবং মুঘল নেতা ইলাক খানের মধ্যে যখন তুমুল যুদ্ধ চলছিল, সেই সুযোগে 1007 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম ত্যাগ করেন কে? সুখপাল। সুখপাল কি করেছিল? ইসলাম ধর্ম ত্যাগ করে আবার তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং বিদ্রোহ ঘোষণা করেন। তাহলে দেখা যায় এই বলখের যুদ্ধের, অর্থাৎ এই মঙ্গল নেতা ইলাক খানের সাথে যে যুদ্ধ চলছিল বলখের যুদ্ধ, সেই বলখের যুদ্ধের পর সুলতান মাহমুদ সুখপালকে শাস্তি করার জন্য অভিযান করেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? সুযোগ সন্ধানী সুখপাল 1007 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন
কোন সুযোগে? ইলা খানের সাথে যখন সুলতান মাহমুদ যুদ্ধে লিপ্ত ছিল। এই বলখের যুদ্ধ সমাপ্তির পর মাহমুদ সুখপালকে শাস্তি করার জন্য অভিযান প্রেরণ করেন, কিন্তু সীমান্তে পৌঁছে তিনি সংবাদ পেলেন যে তার আমিরগণ সুখপালকে পরাজিত ও বন্দী করেছে। অর্থাৎ সুলতান মাহমুদ তাকে পরাজিত করার পূর্বে তার আমিরগণ সুখপালকে পরাজিত ও বন্দী করেছে এবং সুখপালকে 4 লক্ষ দিরহাম জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সুখপালকে জরিমানা দেওয়া হয় কত? 4 লক্ষ দিরহাম জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমরা দেখতে পাই সুলতান মাহমুদের ষষ্ঠ অভিযান হলো আনন্দপালের বিরুদ্ধে অভিযান। সুপ্রিয় শিক্ষার্থী, কারামতি নেতা দাউদকে সহায়তার জন্য 1008 এবং 9 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ একটি শক্তিশালী বাহিনী নিয়ে আনন্দপালের বিরুদ্ধে অগ্রসর হন। কাকে সহায়তার জন্য? দাউদকে সহায়তার জন্য। এবং সমূহ বিপদের আশঙ্কা আনন্দপাল পার্শ্ববর্তী হিন্দু রাজন্যবর্গের কাছে সাহায্যের জন্য আবেদন জানান। তাহলে তিনি কাকে সহযোগিতা করতে চেয়েছিলেন? কারামতি নেতা দাউদকে সহযোগিতা করেন। এবং এই আনন্দপালের বিরুদ্ধে যখন তিনি শক্তিশালী বাহিনী পাঠান, তখন আনন্দপাল কি করেছিল? হিন্দু রাজন্যবর্গের কাছে তিনি সাহায্যের আবেদন জানান এবং শুধু সাহায্য জানানোই শেষ নয়, তার আহ্বানে সাড়া দিয়ে উজ্জয়িনী, কনৌজ, কালিঞ্জর, দিল্লি এবং আজমিরের রাজন্যবর্গের সম্মিলিত বাহিনী মাহমুদের গতিরোধ করে পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। তাহলে ঘটনাটা কি হলো এখানে? আনন্দপালের দিকে যখন অগ্রসর হতে থাকে কি? সুলতান মাহমুদের একটি বাহিনী। তাহলে আনন্দপাল কি করেছিলেন? আনন্দপালের অপরাধ কি ছিল? তিনি কারামতি নেতা দাউদকে সহযোগিতা করেছিলেন। আর এই অপরাধে আনন্দপালের দিকে সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন। আনন্দপাল আবার কি করে? আনন্দপাল পার্শ্ববর্তী হিন্দু রাজাদের কাছে তিনি সাহায্যের আবেদন করেন। এই আহ্বানে সাড়া দিয়েছিল কারা? উজ্জয়িনী, কনৌজ, কালিঞ্জর, দিল্লি এবং আজমিরের রাজন্যবর্গের সম্মিলিত বাহিনী কি করে? সুলতান মাহমুদের গতিরোধ করার জন্য পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। সুলতান মাহমুদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী পেশোয়ার ও ওয়াইহিন্দের মধ্যবর্তী অঞ্চলে হিন্দুদের নির্মমভাবে পরাজিত ও বিধ্বস্ত করেন। কোথায় ছিল সেই জায়গাটি? মুসলিম বাহিনী পেশোয়ার ও ওয়াইহিন্দের মধ্যবর্তী অঞ্চলে। সপ্তম অভিযান, প্রতিরোধমূলক অভিযানটি ছিল 1009 এবং 10 খ্রিস্টাব্দে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি সপ্তম অভিযান হলো প্রতিরোধমূলক অভিযান। আমরা বলতে পারছি হলো ভারতবর্ষের সপ্তম অভিযান পরিচালনা করেন। তবে তার এই অভিযানের উদ্দেশ্য ছিল দেশ জয় নয়, বরং পরাজিত হিন্দু রাজাদের বশ্যতা স্বীকারে বাধ্য করা এই অভিযানের লক্ষ্য ছিল। তাহলে সপ্তম অভিযানটি মূলত আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে যেই রাজারা পরাজিত হয়েছিল সেই রাজাদেরকে আরো বশ্যতা স্বীকারের জন্য তিনি এই অভিযান পরিচালনা করেছিলেন। সুলতান মাহমুদের অষ্টম অভিযান আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দাউদ এর পরাজয়। 1010 খ্রিস্টাব্দে দুর্ধর্ষ গৌড় উপজাতিদের বিদ্রোহ নির্মূল করে সুলতান মাহমুদ মুলতানের শাসনকর্তা বিশ্বাসঘাতক দাউদের বিরুদ্ধে পুনরায় তিনি অভিযান পরিচালনা করেন। কারামতি নেতা দাউদ যুদ্ধে পরাজিত হলে তাকে ঘুরের দুর্গে বন্দী করা হয়। নবম অভিযান আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থী, সেটা হলো ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান। কার বিরুদ্ধে অভিযান? নবম অভিযান হলো সুলতান মাহমুদের ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান। সুলতান মাহমুদের কাছে পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করেও আনন্দ পাল লবণগিরি অঞ্চলে পুনরায় শক্তি সঞ্চয় করতে থাকেন। তার মৃত্যুর পর তদীয় পুত্র ত্রিলোচন পাল নন্দনায় রাজধানী স্থানান্তর করে সেনাবাহিনীকে সুসংবদ্ধ করেন। কার মৃত্যুর পর? তার পিতার মৃত্যুর পর, অর্থাৎ ত্রিলোচন পাল। অর্থাৎ আনন্দ পালের মৃত্যুর পর তার পুত্র ত্রিলোচন পাল তার রাজধানী কোথায় নিয়ে যান? নন্দনায়। এবং তিনি কি করে? সেনাবাহিনীকে সুসংবদ্ধ করে। 1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ত্রিলোচন পালের বিরুদ্ধে অগ্রসর হলে
ত্রিলোচন পাল কাশ্মীরে পলায়ন করে। কাশ্মীরে গমন করে মাহমুদ ত্রিলোচন পাল ও তার আশ্রয়দাতা রাজা তুঙ্গরকে শোচনীয়ভাবে পরাজিত করে। সুলতান মাহমুদ যখন অগ্রসর হন তখন কি হয়, ত্রিলোচন পাল পালিয়ে যায় কোথায়, কাশ্মীরে। এই কাশ্মীরে গমন করার পর ত্রিলোচন পালকে যিনি আশ্রয় দিয়েছিলেন তার নাম কি, রাজা তুঙ্গর। তুঙ্গরকে তিনি পরাজিত করেন। সুলতান মাহমুদের দশম অভিযান, যেটা বলা হয় থানেশ্বর অভিযান। সুলতান মাহমুদ সামরিক অভিযানের চমকপ্রদ কিছু ঘটনা, সবচেয়ে চমকপ্রদ একটি ঘটনা ছিল থানেশ্বর বিজয়। 1014 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের এই পবিত্র কেন্দ্রে মাহমুদ অভিযান করলে স্থানীয় হিন্দু রাজা বশতা স্বীকার করেন এবং থানেশ্বর দুর্গ থেকে মাহমুদ প্রচুর ধনরত্ন লাভ করেছিলেন। সুলতান মাহমুদের অভিযান হলো 11তম যেটি, সেটা হলো কাশ্মীর অভিযান। 1015 এবং 16 খ্রিস্টাব্দে মাহমুদ দ্বিতীয়বারের মতো কাশ্মীর অভিযান করলেও প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থা ও লৌহকোট দুর্গের দুর্ভেদ্যতা এই অভিযান ব্যর্থ করে দেয়। সুলতান মাহমুদের 12তম অভিযান ছিল কনৌজ অভিযান। 1818 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তার বিশাল বাহিনী নিয়ে কনৌজের দিকে অগ্রসর হন। হর্ষবর্ধন এর রাজধানী কনৌজ সমৃদ্ধ ছিল এবং এর নিরাপত্তার জন্য 7টি দুর্ভেদ্য দুর্গ ছিল। সুলতানের আগমনে ভীত সন্ত্রস্ত প্রতিহার রাজা রাজ্যপাল বিনা শর্তে আনুগত্য স্বীকার করেন। বিনা শর্তে আনুগত্য স্বীকার করেন। ত্রয়োদশ অর্থাৎ 13তম অভিযান ছিল চান্দেলা রাজার বিরুদ্ধে অভিযান। কনৌজের রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের আনুগত্য স্বীকার করলে অন্যান্য পরাক্রমশালী রাজপুত অধিপতিগণ অপমান বোধ করে। কি হলো ঘটনা, যে কনৌজের রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের আনুগত্য স্বীকার করলে অন্যান্য পরাক্রমশালী মানে শক্তিশালী যে রাজপুত অধিপতিগণ ছিল তারা অপমান বোধ করেন। কালিঞ্জরের চান্দেলা রাজা গোন্তা গোয়ালিয়রের রাজপুত রাজার সাথে জোটবদ্ধ হয়। কে জোটবদ্ধ হয়? কালিঞ্জরের চান্দেলা রাজা গোন্তা গোয়ালিয়র রাজপুত রাজার সাথে জোটবদ্ধ হয়ে কি করে, রাজ্যপালের বিরুদ্ধে অভিযান করেন এবং তাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত ও হত্যা করেন। নৈতিক দিক থেকে চিন্তা করে সুলতান মাহমুদ তার মিত্র হিন্দু রাজা রাজ্যপালের হত্যার প্রতিশোধ করলেন। চান্দেলা রাজা যখন তিনি কি করেছিলেন, সুলতান মাহমুদের কাছে নথি স্বীকার করেন এবং সন্ধি সূত্রে আবদ্ধ হয়ে যান। এতে হিন্দু রাজারা এটি অপমান বোধ করেছিল এবং তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করে এবং হত্যা করে। সুলতান মাহমুদ আবার চিন্তা করে, যেহেতু সে মিত্র রাজা ছিল, অর্থাৎ তার বন্ধু ছিল, বন্ধু হিন্দু রাজ্যপাল ছিল, সেই কারণে রাজ্যপালের হত্যার প্রতিশোধ কল্পে তিনি এই চান্দেলা রাজার বিরুদ্ধে সমর অভিযান পরিচালনা করেছিলেন 1019 খ্রিস্টাব্দে। চান্দেলা রাজা গোন্তা মাহমুদের বাহিনীর প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করেন। কি করেছিল, রণক্ষেত্র থেকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন এবং সুলতান বিজয়ীর বেশে চান্দেলার রাজধানীতে প্রবেশ করেন। গোয়ালিয়র অভিযান। এই চান্দেলা রাজার সাথে গোয়ালিয়রের রাজা ষড়যন্ত্রের ফলে রাজ্যপালের হত্যার প্রতিশোধ কল্পে কেবল চান্দেলা রাজাকে সমুচিত শিক্ষা দিয়ে সুলতান মাহমুদ ক্ষান্ত ছিলেন না। তিনি কি করেন, একই সাথে তার প্রতিশোধের জন্য 1021 এবং 22 খ্রিস্টাব্দে তিনি গজনি থেকে ভারতবর্ষ উদ্দেশ্যে 14 বারের মতো অভিযান করেন। অর্থাৎ এই হিন্দু জোট যারা হত্যাকার্য করেছিল তাদের বিরুদ্ধে আবার অভিযান পরিচালনা করেন। এটি ছিল কোথায়, পাঞ্জাবে একটি সুপরিকল্পিত প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান এই অভিযানে অসংখ্য ছুতার, রাজমিস্ত্রি, কামান নিয়ে সাথে নিয়ে যান। মানে একটি অভাবনীয় কাজ তিনি করেছিলেন। অর্থাৎ তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন কিন্তু সাথে নিয়ে যান কি, তিনি জয় নিশ্চিত পাবেন এটা তিনি ভেবেই নিয়েছেন, যে কারণে তিনি অসংখ্য ছুতার, রাজমিস্ত্রি ও কামার সাথে নিয়ে যান। সীমান্ত অঞ্চলে সোয়াদ, বাজাউর এবং কাফিরিস্তানের বিদ্রোহ উপজাতিদের বিদ্রোহ নির্মূল করে তিনি গোয়ালিয়রের দিকে ধাবিত হন এবং গোয়ালিয়রের হিন্দু রাজা সুলতানের বসতি স্বীকার করলে তিনি গজনিতে ফিরে আসেন। পঞ্চদশ অভিযান ছিল সুলতান মাহমুদের
কালিঞ্জর বিজয়। সুলতান মাহমুদ 1022 এবং 23 খ্রিস্টাব্দে পঞ্চদশ বারের মতো রণবর্ষে অর্থাৎ তিনি অভিযান পরিচালনা করেন। গোয়ালিয়রের অধিকৃত হলে তিনি একটি শক্তিশালী বাহিনী কালিঞ্জর হিন্দু রাজা নন্দার বিরুদ্ধে অগ্রসর হন। নন্দা প্রচুর উপঢৌকন প্রদান করে সুলতানের আনুগত্য স্বীকার করার, তিনি যুদ্ধ না করেই তাকে উপঢৌকন দিয়ে, অর্থাৎ তিনি যেহেতু বুঝতে পেরেছেন যে সুলতান মাহমুদ অর্থের জন্য সকল কিছু করছে, সেই কারণে নন্দা রাজা কি করেছিল, প্রচুর উপঢৌকন তাকে দিয়ে তার আনুগত্য স্বীকার করেন। ষোড়শ অভিযান ছিল সোমনাথ বিজয়। সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ ছিল সোমনাথ বিজয়। সোমনাথ মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং যাবতীয় ব্যয় নির্বাহের জন্য ভারতীয় হিন্দু রাজন্যবর্গ 10,000 গ্রাম মন্দিরের সম্পত্তি রূপে দান করে। একটু চিন্তার বিষয়, তারা কেন এই কাজগুলো করেছিল। সোমনাথ মন্দিরের পূজা পার্বণ ও অন্যান্য অনুষ্ঠানাদি পালনের জন্য 1,000 ব্রাহ্মণ নিয়োজিত ছিল, অর্থাৎ 1000 ব্রাহ্মণ নিয়োজিত থাকত। সর্বদা দেবতার তুষ্টির জন্য 500 নর্তকী এবং 200 গায়িকা নৃত্য গীত করত। ভারতবর্ষের হিন্দু রাজাগণ তাদের কুমারী কন্যাদের এই মন্দিরে সেবিকার জন্য উৎসর্গ করে কৃতার্থ হতেন। আমরা একটি জিনিস খেয়াল করি এখানে, যে তারা তাদের এই ধর্মীয় দিকটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন সোমনাথ মন্দিরকে, যে কারণে ভারতীয়দের হিন্দু রাজন্যবর্গ অর্থাৎ রাজারা 10,000 গ্রাম মন্দিরের সম্পত্তিরূপ দান করেন। একই সাথে সোমনাথ মন্দিরে পূজা পার্বণ এবং অন্যান্য অনুষ্ঠান পালনের জন্য ব্রাহ্মণের সংখ্যা ছিল 1000 এবং দেবতা তুষ্টির জন্য নর্তকী ছিল 500, গায়িকা ছিল 200। এবং ভারতবর্ষের যারা রাজা ছিলেন তাদের কুমারী কন্যাদেরকে এই সোমনাথ মন্দিরের সেবিকার জন্য উৎসর্গ করতে পারলে নিজেদেরকে কৃতার্থ মনে করতেন। আর সেই মন্দিরটিতেই 1025 থেকে 26 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তার প্রশিক্ষিত বাহিনী এবং 30,000 স্বেচ্ছাসেবক সহ গুজরাটের দিকে অগ্রসর হন। হিন্দু রাজপুত নৃপতিগণ সংঘবদ্ধ হয়ে মাহমুদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর গতিরোধ করেন, কিন্তু মুসলিম বাহিনীর প্রচন্ড আক্রমণে সম্মিলিত হিন্দু বাহিনী শোচনীয়ভাবে পরাজিত ও বিধ্বস্ত হয়। 1026 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি সোমনাথ মন্দিরের প্রাচীর ভেঙে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে মুসলিম বাহিনী। কি হলো তাহলে যুদ্ধটি? অর্থাৎ বলা হচ্ছে 1025 খ্রিস্টাব্দ এবং 26 খ্রিস্টাব্দ সুলতান মাহমুদ কি করেছিলেন, তার সবচেয়ে সুশিক্ষিত অর্থাৎ প্রশিক্ষিত যে বাহিনী ছিল সেই বাহিনী একই সাথে 30,000 স্বেচ্ছাসেবক সহ গুজরাটের দিকে অগ্রসর হন। আর হিন্দু রাজপুতগণ কি ছিল, তারা সকল হিন্দু নৃপতিগণ সংঘবদ্ধ হয়েছিল, যেহেতু তারা এই সোমনাথটি ছিল, মন্দিরটি ছিল তাদের কাছে সবচেয়ে বেশি পবিত্র এবং এটিকে রক্ষা করা তারা সবচেয়ে দায়িত্বশীল কাজ মনে করেছিল। কিন্তু মাহমুদের বাহিনীর কাছে তারা গতিরোধ করতে সক্ষম হয়নি, বরঞ্চ প্রচন্ড আক্রমণের কারণে হিন্দু বাহিনী পরাজিত হয় ও বিধ্বস্ত হয় এবং 1026 খ্রিস্টাব্দ 6 জানুয়ারি সোমনাথ মন্দিরের প্রাচীর ভেঙে ফেলতে মুসলমানরা সক্ষম হয়েছিল এবং এভাবেই সোমনাথ অভিযান সফল হয়েছিল। সর্বশেষ যে অভিযান সেটি হলো জাটদের দমন। 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সপ্তদশ এবং সর্বশেষ বারের মতো দুর্ধর্ষ জাট উপজাতিদের বিদ্রোহ দমনে গজনি থেকে ভারতবর্ষে অভিযান করেন। তার এই অভিযান ছিল বিশেষত আকর্ষণীয়। 1400 নৌকার একটি সুসজ্জিত নৌবহর করে সুলতান মাহমুদ মুলতান থেকে জাটদের বিরুদ্ধে অভিযান করেছিলেন। কত শত? 1400 নৌকা একটি সুসজ্জিত নৌবহর ছিল। প্রতিটি নৌকা 20 জন তীরন্দাজ এবং অগ্নি নিক্ষেপণের সরঞ্জাম ছিল। মুসলিম বাহিনীর প্রচন্ড আক্রমণে বিদ্রোহী ও বিশ্বাসঘাতক জাটগণ শোচনীয়ভাবে পরাজিত হয় এবং অসংখ্য জাট প্রাণ হারায়। কত খ্রিস্টাব্দে?
27 খ্রিস্টাব্দে। তাহলে জারদের এই দমনের ক্ষেত্রে এই যুদ্ধের বিশেষত্ব কি ছিল? তিনি 1400 নৌকা একটি সুসজ্জিত নৌবহর তৈরি করেন সুলতান মাহমুদ এবং মুলতান থেকে জারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এবং কি ছিল এই প্রতিটি নৌকাতে? 20 জন তীরন্দাজ এবং অগ্নি নিক্ষেপণের সরঞ্জাম ছিল। তাহলে আমরা তার এই অভিযানগুলো দীর্ঘ সময় ধরে তার যে অভিযান ছিল অভিযানটি আমরা জানতে পারলাম। তাহলে আমাদের কাজ যেটি থাকবে সেটি হলো সুলতান মাহমুদের অভিযানগুলোর মূল তালিকাটা আমরা লিখে আনব। ধন্যবাদ।